আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি পিয়াস। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক ডক্টর হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাস। তো আজকে আপনাদেরকে শোনাবো দেয়াল উপন্যাসের 11 পর্ব। এর আগে আরও 10টি পর্ব আমাদের চ্যানেল থেকে পাঠ করা হয়েছে। আপনারা যদি সেই পর্বগুলো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গল্পের ঝুড়ি বাই নুরে আলম পিয়াস, এতে আপনারা ঘুরে দেখবেন। তো আমরা আজকে সরাসরি 11তম পর্বে চলে যাচ্ছি। 15 আগস্ট শুক্রবার, মেজর ফারুকের জন্মবার। তার জন্মের পরপরই ফজরের আজান হয়েছিল, কাজে এই দিনটি তার জন্য শুভ। তার চেয়ে বড় কথা, আন্ধা হাফেজ সিগন্যাল পাঠিয়েছে। তিনি জানিয়েছেন মাহেন্দ্রক্ষণ এসেছে। এখন ফারুক ইচ্ছে করলে তার কার্য সমাধা করতে পারেন। আন্ধা হাফেজ তার মঙ্গলের জন্য একটা তাবিজও পাঠিয়েছেন। তাবিজ ফারুকের কাছে পৌঁছানো যায়নি। আল্লাপাকের একটি বিশেষ নামও তিনি ফারুককে জানিয়েছেন। সারাক্ষণ এই নাম জপ করলে ফারুক থাকবে বিপদমুক্ত। নামটা হলো ইয়া মোয়াক্খেরু, এর অর্থ হে পরিবর্তনকারী। ফারুকের স্ত্রী ফরিদা কোরআন শরীফ নিয়ে জায়নামাজে বসেছেন। শুভ সংবাদ না পাওয়া পর্যন্ত তিনি কোরআন পাঠ করেই যাবেন। ফজরের আজান হচ্ছে। মেজর ফারুকের ট্যাঙ্কবহর বের হয়েছে। হরিদেশের চুল কাটার দোকান সোভানবাগে। তার দোকানের একটু সামনেই ধানমন্ডি 32 নম্বর রোডের মাথা। সঙ্গত কারণে হরিদাস তার সেলুনে সাইনবোর্ড টানিয়ে রেখেছেন, শেখের বাড়ি যেই পথে, আমার সেলুন সেই পথে। সাইনবোর্ডের লেখা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে, তবে হরিদাস পথচারীদের জন্য এই সাইনবোর্ড টানায়নি। তার মনে ক্ষীণ আশা, কোনো একদিন এই সাইনবোর্ড বঙ্গবন্ধুর নজরে আসবে। তিনি গাড়ি থেকে নেমে এগিয়ে আসবেন, গম্ভীর গলায় বলবেন, সেলুনে সাইনবোর্ড কী সব ছাতামাতা লিখেছিস? নাম কি তোর? দে, আমার চুলটা কেটে দে। চুল কাটার পর মাথা মালিশ। বঙ্গবন্ধুর পক্ষে এ ধরনের কথা বলা মোটেই অস্বাভাবিক না, বরং খুব স্বাভাবিক। সাধারণ মানুষের সঙ্গে তিনি এমন আচরণ করেন বলেই তার টাইটেল বঙ্গবন্ধু। হরিদাস চুল কাটার ফাঁকে ফাঁকে খদ্দের বুঝে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প ফাঁদে। খদ্দেরের বেশিরভাগই তার কথা বিশ্বাস করে। হরিদাস কাছে চালাতে চালাতে বলে, আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, যে কেচি দিয়ে আপনার চুল কাটতেছি সে কেচি দিয়ে স্বয়ং বঙ্গবন্ধু চুল কাটছি। তাও একবার না, 3বার। প্রথমবার ঘটনা বলি, চৈত্র মাসের 11 তারিখ, সময় আনুমানিক 11টা। 15 আগস্ট শেষ রাতে হরিদাস তার দোকানে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভাঙল, মর্মর শব্দ হচ্ছে, দোকান ভেঙে পড়ছে। হরিদাস ভূমিকম্প হচ্ছে ভেবে দৌড়ে দোকান থেকে বেরো হতভম্ব। এটা আবার কি? আলিশান এক ট্যাঙ্ক তার দোকানের সামনে ঘুরছে। ট্যাঙ্কের ধাক্কায় তার দোকান ভেঙে পড়ে যাচ্ছে। ট্যাঙ্কের ঢাকনা খোলা, দুজন কালো পোশাক মানুষ দেখা যাচ্ছে। দোকান ভেঙে ফেলার জন্য কঠিন কিছু কথা হরিদাসের মাথায় এসেছিল। সে কোনো কথা বলার আগেই ট্যাঙ্কের পেছনের ধাক্কায় তার পুরো দোকান তার মাথায় পড়ে গেল। 15 আগস্ট হত্যাকাণ্ডের সূচনা ঘটল হরিদাসের মৃত্যুর মধ্য দিয়ে। ঢাকার মসজিদের শহর, সব মসজিদেই ফজরের আজান হয়। শহরের দিন শুরু হয় মধুর আজানের ধ্বনিতে। আজান হচ্ছে, আজানের ধ্বনির সঙ্গে নিতান্ত বেমানান কিছু কথা বঙ্গবন্ধুকে বলছে এক মেজর, তার নাম মহিউদ্দিন। এই মেজরের হাতে স্ট্যান্ড গান, শেখ মুজিবুরের হাতে পাইপ, তার পরনে সাদা পাঞ্জাবি এবং ধূসর চেক লুঙ্গি। শেখ মুজিব বললেন, তোমরা কি চাও? মেজর বিব্রত ভঙ্গিতে আমতা আমতা করতে লাগলো। আসলে শেখ মুজিবুরের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। শেখ মুজিব আবার বললেন, তোমরা চাও কি? মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু আসুন। কোথায় আসবো? মেজর আবার আমতা আমতা করে বলল, স্যার একটু আসুন। শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি সে কাজ তোমরা করবে?
এই সময় স্বয়ংক্রিয় অস্ত্র হাতে ছুটে এলেন মেজর নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশ ফায়ার করলো। সময় ভোর 5:40। বঙ্গপিতা মহামানব শেখ মুজিব সিঁড়িতে লুটিয়ে পড়লেন। তখনও বঙ্গবন্ধুর হাতে তার প্রিয় পাইপ। 32 নম্বর বাড়িটাতে কিছুক্ষণের জন্য নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগলো। নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী রমা আদালতে যে জবানবন্দি দেন তা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধুর বাড়ির কাজের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে রমার জবানবন্দি। আমি 1969 সালে কাজের লোক হিসেবে বঙ্গবন্ধুর বাড়িতে আসি। 1975 সালের 15 আগস্ট ভোর 5টায় বঙ্গবন্ধু নিহত হন। তখন আমি বঙ্গবন্ধুর বাড়িতেই থাকতাম। ওই দিন অর্থাৎ ঘটনার দিন রাতে আমি এবং সেলিম দোতলায় বঙ্গবন্ধুর বেডরুমের সামনে বারান্দায় ঘুমাইছিলাম। আনুমানিক ভোর 5টার দিকে হঠাৎ বেগম মুজিব দরজা খুললা বাইরে আসেন এবং বলেন যে সেনেবিয়াতের বাসায় দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে। ওই দিন 3 তলায় শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা ঘুমিয়েছিলেন। ওই দিন শেখ জামাল ও তার স্ত্রী রোজি এবং ভাই শেখ নাসের দোতলায় ঘুমিয়েছিল। বঙ্গবন্ধু, তার স্ত্রী এবং শেখ রাসেল দোতলায় একই রুমে ঘুমিয়েছিল। নিচতলায় পিও মহিতুল ইসলাম সহ অন্যান্য কর্মচারী ছিল। বেগম মুজিবের কথা শুনে আমি তাড়াতাড়ি লেকের পাড়ে যেয়ে দেখি কিছু আর্মি গুলি করতে করতে আমাদের বাড়ির দিকে আসিতেছে। তখন আমি আবার বাসায় ঢুকে দেখি পিএ রিসেপশন রুমে বঙ্গবন্ধু তার সাথে কথা বলিতেছে। আমি পিছনে সিঁড়ি দিয়ে দোতলায় এসে দেখি বেগম মুজিব দোতলায় ছোটাছুটি করছে। আমি সাথে সাথে 3 তলায় যাই এবং আমাদের বাসায় আর্মিরা আক্রমণ করেছে বলে কামাল ভাইকে উঠাই। কামাল ভাই তাড়াতাড়ি একটা প্যান্ট ও শার্ট পরে নিচের দিকে যায়। আমি তার স্ত্রী সুলতানাকে নিয়ে দোতলায় আসি। দোতলায় গিয়ে একইভাবে আমাদের বাসায় আর্মিরা আক্রমণ করেছে বলে জামাল ভাইকে উঠাই। তিনি তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরে তার মার রুমে যান, সাথে তার স্ত্রীও যান। এই সময় খুব গোলাগুলি হচ্ছিল। এক পর্যায়ে কামাল ভাইয়ের আত্মচিৎকার শুনতে পাই। একই সময় বঙ্গবন্ধু দোতলায় আসিয়া রুমে ঢোকেন এবং দরজা বন্ধ করে দেন। প্রচণ্ড গোলাগুলি একসময় বন্ধ হয়ে যায়। তারপর বঙ্গবন্ধু দরজা খুলে আবার বাইরে এলে আর্মিরা তার বেডরুমের সামনে তাকে ঘিরে ফেলে। আমি আর্মিদের পিছনে ছিলাম। আর্মিদের লক্ষ্য করে বঙ্গবন্ধু বললেন, তোরা কি চাস, কোথায় নিয়ে যাবে আমাকে? তারা বঙ্গবন্ধুকে তখন সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিল। সিঁড়ির 2-3 ধাপ নামার পর নিচের দিক হতে অনেক আর্মি বঙ্গবন্ধুকে গুলি করে। গুলিকে সাথে সাথে বঙ্গবন্ধু সিঁড়িতে লুটিয়ে পড়েন। আমি তখন আর্মিদের পিছনে ছিলাম। তারা আমাকে জিজ্ঞেস করে, তুমি কি করো? উত্তরে আমি বলি, কাজ করি। তখন তারা আমাকে ভিতরে যেতে বলে। আমি বেগম মুজিবের রুমে বাথরুমের গিয়ে আশ্রয় নিই। সেখানে বেগম মুজিবকে বলি বঙ্গবন্ধুকে গুলি করেছে। ওই বাথরুমে শেখ কামালের স্ত্রী সুলতানা, শেখ জামাল ও তার স্ত্রী রোজি, শেখ রাসেল, বেগম মুজিব ও বঙ্গবন্ধুর ভাই নাসির এবং আমি আশ্রয় নিই। শেখ নাসির ওই বাথরুমে আসার আগে তার হাতে গুলি লাগে। তার হাত থেকে তখন রক্ত ঝরছে। বেগম মুজিব শাড়ি আঁচল ছিঁড়ে তার রক্ত মুছেন। এরপর আর্মিরা আবার দোতলায় আসে এবং দরজা পিটাতে থাকলে বেগম মুজিব দরজা খুলিতে যান এবং বলেন, মরলে সবাই একসাথে মরব। এই বলে বেগম মুজিব দরজা খুললে আর্মিরা রুমের ভিতরে ঢুকে পড়ে এবং শেখ নাসের, শেখ রাসেল, বেগম মুজিব এবং আমাকে নিচের দিকে নিয়ে আসছিল। তখন সিঁড়িতে বেগম মুজিব বঙ্গবন্ধুর লাশ দেখে বলেন, আমি যাব না, আমাকে এখানেই মেরে ফেলো। এই কথার পর আর্মিরা তাকে দোতলায় তার রুমের দিকে নিয়ে যায়। একটু পরে ওই রুমে গুলির শব্দ, মেয়েদের আত্মচিৎকার শুনতে পাই। আর্মিরা নাসের, রাসেল ও আমাকে নিচতলায় এনে লাইনে দাঁড় করায়। সেখানে সাদা পোশাকের একজন পুলিশের লাশ দেখি। নিচের নাসেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তুমি কে? তিনি শেখ নাসের বলে পরিচয় দিলে তাকে নিচের বাথরুমে নিয়ে যায়। একটু পরে গুলির শব্দ, তার মাগো বলে আত্মচিৎকার শুনতে পাই। শেখ রাসেল মার কাছে যাব বলে তখন কান্নাকাটি করছিল এবং পিএম মহিতুল ইসলামকে ধরে বলছিল, ভাই আমাকে মারবে না তো? এমন সময় একজন আর্মি তাহাকে বলে, চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাই। এই বলে তাহাকে দোতলায় নিয়ে যায়। একটু পরে কয়েকটি গুলির শব্দ, আত্মচিৎকার শুনতে পাই। লাইনে দাঁড়ানো অবস্থায় সেলিমের হাতে এবং পেটে 2টি গুলির জখম দেখলাম। এরপর দেখলাম কালো পোশাক পরিহিত আর্মিরা আমাদের বসার সব জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তখন ডিএসপি নুরুল ইসলাম
এবং পিএ মহিতুল ইসলামকে আহত দেখি। এরপরে আমাদের বাসার সামনে একটা ট্যাঙ্ক আসে। ট্যাঙ্ক হতে কয়েকজন আর্মি ভিতরে আর্মিদের লক্ষ্য করে জিজ্ঞাসা করে, ভিতরে কে আছে? উত্তরের ভিতরে আর্মিরা বলে, অল আর দ্য ফিনিশড। অনুমান বেলা 12টার দিকে আমাকে ছেড়ে দিবার পর আমি প্রাণ ভয়ে আমার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া চলে যাই। স্বাক্ষর আব্দুর রহমান শেখ ওরফে রমা। মন্ত্রী সেনিয়াবত বঙ্গবন্ধুর ভগ্নিপতি এবং শেখ মনির বঙ্গবন্ধুর ভাগ্নে বাড়িও একই সঙ্গে আক্রান্ত হলো। সেখানেও রক্তগঙ্গা। শেখ মনি মারা গেলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে। পিতামাতার মৃত্যু দৃশ্য শিশু তাপস দেখল খাটের নিচে বসে। এই শিশুটি ঠিক তখন কি ভাবছিল? ক্যাবিনেট মন্ত্রী সেনিয়াবত মারা গেলেন তার 10-15 বছরের 2 কন্যা, 11 বছর বয়সী এক পুত্র এবং মাত্র 5 বছর বয়সী এক নাতির সঙ্গে। কাদের মোল্লা রোজ ফজরের নামাজ আদায় করে তার চায়ের দোকান খোলে। আজও তাই করেছে। কেরোসিনের চুলা ধরিয়ে চায়ের কেতলি বসিয়েছে। তখন সামরিক পোশাক পরা এক দৌড়ে এসে কাদের মোল্লার দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। রক্তে তার পোশাক ভেজা। তিনি পেটের কাছে কী যেন ধরে আছেন। হতভম্ব কাদের মোল্লা ভীত গলায় বলল, আপনি কে? সেনা কর্মকর্তা ক্ষীণগলায় বললেন, আমার স্ত্রীকে জিনিসটা পৌঁছে দিতে পারবে? তোমাকে তার জন্য 2000 টাকা দিব। আমার মানিব্যাগে 2000 টাকা আছে। কাদের মোল্লা বলল, অবশ্যই পারবো, জিনিসটা কি? সেনা কর্মকর্তা তার উত্তর দিতে পারলেন না। তার মুখ থেকে শ্বাস বের হতে লাগলো। এই সেনা কর্মকর্তা আমাদের পরিচিত। তিনি মেজর ফারুকের ঘনিষ্ঠজন, সুবেদার মেজর ইশতিয়াক। তিনি পেটের কাছে যে জিনিসটা ধরে আছে তা হলো বঙ্গবন্ধুর বাড়ি থেকে চুরি করে আনা 40 ভরি সোনার নৌকা। নিচে লেখা আদমজি শ্রমিক লীগের উপহার। কাদের মোল্লা সোনার নৌকা মানিব্যাগ নিয়ে সেই দিনই দেশের পথে রওনা হলো। আনন্দ উত্তেজনায় তার শরীর কাঁপছে। বাইরে থেকে দেখে অবশ্যই মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে, মুখ হা করা। সে মুখ দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। তার হাতে চটের ব্যাগ। এই ব্যাগে সোনার নৌকা ও মানিব্যাগ। চটের ব্যাগ কোথাও রেখে কাদের মোল্লা শান্তি পাচ্ছে না। একবার কোলে রাখছে, একবার বুকের কাছে জড়িয়ে ধরে আছে। বাসে কাদেরের ডান পাশে বসা যাত্রী বলল, আপনার ব্যাগে কি? কাদের মোল্লা চোখ গরম করে বলল, আমার ব্যাগে কি তা দিয়ে আপনার প্রয়োজন কি? রাগেন কি জন্য? ব্যাগ নিয়ে চাপাচাপি করতেছেন, এই জন্য জিগাইলাম। কাদের মোল্লা বলল, চুপ, খুশি দিয়া নাকশা ফাটাই দিব। খুশি দিয়া দেখেন। কাদের মোল্লা প্রচণ্ড খুশি দিয়ে সহযাত্রী নাক ফাটিয়ে ব্যাগ নিয়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে নেমে পড়ল। সকাল 7টা। বাংলাদেশ বেতার ঘন ঘন একটা বিজ্ঞপ্তি প্রচার করছে। উল্লসিত গলা একজন বলছে, আমি ডালিম বলছি। স্বৈরাচারী মুজিব সরকারের এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে। সারা দেশে মার্শাল ল জারি করা হলো। দেশ থমকে দাঁড়িয়েছে। কি হচ্ছে কেউ জানে না, কি হতে যাচ্ছে তাও কেউ জানে না। মানুষের আত্মার মতো দেশেরও আত্মা থাকে। কিছু সময়ের জন্য মানুষের আত্মা তার থেকে যেমন শরীর থেকে ছেড়ে যায়, ঠিক তেমন বাংলাদেশের আত্মা তার শরীর থেকে ছেড়ে গেল। মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত, তাতে কি হয়েছে? ভাইস প্রেসিডেন্ট তো আছে। কনস্টিটিউশন যেন ঠিক থাকে। বঙ্গবন্ধুর অতি কাছের মানুষ ও তার রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ বসে আছেন রক্ষী বাহিনীর সদর দপ্তর সাভারে। আতঙ্কে তিনি অস্থির। রক্ষী বাহিনী আত্মসমর্পণ করায় তাকে নিয়ে পড়েছে। তারা বারবার জানতে চাচ্ছে তোফায়েল আহমেদকে নিয়ে কি করবে। বঙ্গবন্ধুকে রক্ষার দায়িত্বে নিয়োজিত রক্ষী বাহিনী জিম ধরে বসে আছে। একসময় সাহসী তেজি ছাত্রনেতা তোফায়েল আহমেদও জিম ধরে আছেন। শুরু হয়েছে জিম ধরার সময়। রাস্তায় মিছিল বের হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই মিছিল আনন্দ মিছিল। শফিক বাংলা মোটর গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখল। সেখানে রাখা ট্যাঙ্কের কামানে ফুলের মালা পলানো। কিছু অতি উৎসাহী ট্যাঙ্কের উপর উঠে নাচের ভঙ্গি করছে। আমার বাবর রোডের বাসায় কথা বলি। বেতারে বঙ্গবন্ধুর মৃত্যুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে একতলা রক্ষী বাহিনীর সুবিধার পালিয়ে গেলেন।
তার 2 মেয়ে, একজন গর্ভবতী, ছুটে এলো মার কাছে। তাদের আশ্রয় দিতে হবে। মা বললেন, তোমাদের আশ্রয় দিতে হবে কেন? তোমরা কি করেছো? তারা কাঁদো কাঁদো গলায় বলল, খালাম্মা, এখন পাবলিক আমাদের মেরে ফেলবে। এই ছোট্ট ঘটনা থেকে রক্ষী বাহিনীর অত্যাচার এবং তাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ও ঘৃণাও টের পাওয়া যায়। খন্দকার মোশতাক 5 ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজটা সময় মতো পড়তে পারেন না। তিনি অনেক রাত জাগেন বলেই এত ভোরে উঠতে পারেন না। ফজরের ওয়াক্তের নামাজ নিয়ে তিনি চিন্তিতও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ সময় মতো পড়তে পারেননি। এ কারণেই সবার জন্য ফজরের নামাজের ওয়াক্ত নমনীয় করা হয়েছে। কেউ দেরি করে পড়লে তাতে দোষ ধরা হবে না। 15 আগস্ট তার ঘুম ভাঙল 8টায়। শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন এই খবর তাকে দেওয়া হলো। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর নিয়ে এসেছে তার ভাইস্তা মোজাম্মেল। তাকে ভীত এবং চিন্তিত দেখাচ্ছে। মোফাজ্জল বলল, রেডিও ছাড়বো, খবর শুনবেন? মোশতাক বললেন, না, কড়া করে 1 কাপ চা আনো, চা খাবো। মোফাজ্জল বলল, আপনি কি বাড়িতেই থাকবেন না পালিয়ে যাবেন? পালিয়ে যাব কোন দুঃখে? আমি অপরাধ কি করেছি? সদর দরজায় কি তালা লাগায় রাখবো? না, সদর দরজা খোলা থাকবে। তুমি নিজে সেখানে টুল পেতে বসে থাকবে। আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে তাকে সম্মানের সঙ্গে নিয়ে আসবে। কে আসবে দেখা করতে? মোশতাক এই প্রশ্নের জবাব না দিয়ে বাথরুমে ঢুকলেন। পরিস্থিতি সামলানোর জন্য কিছু সময় নিজেকে বিচ্ছিন্ন করে রাখা দরকার। বাথরুম হলো নিজেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য আদর্শ স্থান। তিনি অজু করে বাথরুম থেকে বের হলেন। ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের কাছে নিজের নিরাপত্তা চেয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে নিয়ামুল কোরআন নিয়ে বসলেন। আল্লাহ পাকের 99 নাম পাঠ করে আজকের দিন শুরু করবেন। ইয়া আল্লাহ, হে আল্লাহ। ইয়া রহমানু, হে করুণাময়। ইয়া রাহিমু, হে পরম দয়ালু। ইয়া মালিকু, হে প্রভু। ইয়া কুদ্দুসু, হে পবিত্রতম। ইয়া সালামু, হে শান্তিদানকারী। ইয়া সালামু পড়বার পরপরই বিকট ঘরঘর শব্দ শোনা যেতে লাগলো। মোশতাক তার 3 তলার শোবার ঘরে জানলা দিয়ে তাকালেন। তার কলিজা শুকিয়ে গেল। বিকট দর্শন এক ট্যাঙ্ক তার বাড়ির সামনে। ট্যাঙ্কের কামান তার শোবার ঘরের দিকে তাক করা। ঘটনা কি? ট্যাঙ্ক কেন? এতদিন যা শুনে এসেছেন তার সবই কি ভুয়া? ট্যাঙ্কের গোলার আঘাতে তাকে মরতে হবে? ট্যাঙ্ক কোনো শান্তির পতাকাবাহী যুদ্ধযান না। অকারণে নিশ্চয়ই কেউ তার বাড়ির সামনে ট্যাঙ্ক বসাবে না। সিঁড়িতে বুট জুতার শব্দ হচ্ছে। খন্দকার মোশতাক একমনে দোয়া ইউনুস পড়তে লাগলেন। এই দোয়া পাঠ করে ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। তার বিপদ ইউনুস নবীর থেকেও বেশি। দরজা খুললেন মেজর রশিদ। তার হাতে স্ট্যান্ড গান। তার পেছনে 2 জন সৈনিক, তাদের হাতেও স্ট্যান্ড গান। সৈনিক 2 জন স্ট্যান্ড গান মোশতাকের দিকে তাক করে আছে। মোশতাক নিশ্চিত মৃত্যু ভেবে আল্লাহ পাকের কাছে তওবা করলেন। মেজর রশিদ বললেন, স্যার চলুন। মোশতাক বললেন, কোথায় যাব? প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন। প্রথমে রেডিও স্টেশন যাবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ট্যাং এসেছে কেন? প্রেসিডেন্টের মর্যাদা রক্ষার জন্য ট্যাং এসেছে। মোশতাক বললেন, শুক্রবার আমি জুম্মার নামাজের আগে কোনো কাজকর্ম করি না। দায়িত্ব যদি গ্রহণ করতে হয় জুম্মার নামাজের পর। মেজর রশিদ কঠিন গলায় বললেন, আপনাকে আমি নিতে এসেছি, আপনি আমার সঙ্গে যাবেন। অর্থহীন কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই। মোশতাক বললেন, অবশ্যই অবশ্যই, তবে আমাকে কিছু সময় দিতে হবে। আপনাকে কোনো সময় দেওয়া হবে না। কাপড় চেঞ্জ করার সময় দিতে হবে। আমি নিশ্চয়ই লুঙ্গি পরে স্যান্ডো গেঞ্জি পরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেব না। সকাল 11:45 খন্দকার মোশতাক ভেতরে ভাষণ দিলেন। তিনি আবেগে মথিত গলায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের সুযোগসংতার আখ্যা দিলেন। মোশতাকের ভাষণের পর বঙ্গভবনে আনন্দ উল্লাস কোলাকুলি একে অন্যকে অভিনন্দনের পাড়া শুরু হয়ে গেল। শুরু হলো মিষ্টি বিতরণ। মিষ্টি কেউ নিজে খাচ্ছে না, একে অন্যকে খাইয়ে দিচ্ছে। বঙ্গবন্ধুর মৃতদেহ তখনও তার 32 নম্বর বাড়িতে পড়ে আছে। শেষ করছি আজকের পর্ব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলীরা, আপনাদেরকে আগামী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।